আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা 2 এর সপ্তম এবং অষ্টম সেশনের পর্ব 2 এ স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য অভিজ্ঞতার নাম কি বলো দেখি সবাই? বায়ু দূষণ। অনেকগুলো সেশন আমরা পড়ে এসেছি, তাই না? এই সেশনের প্রথম পর্বে কিন্তু আমরা কি পড়েছিলাম? পরমাণুতে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এবং সেই ইলেকট্রনকে 2n স্কয়ার সূত্রের সাথে মিলিয়ে কিন্তু আমরা একটা ক্যালকুলেশন দেখেছি। তো এখন সেখানে কিন্তু আমরা বারবারই অরবিট, অরবিটাল এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো অরবিট বলতে আসলে আমরা কি বুঝি, এটার ডেফিনেশনটা তোমাদের একটু দেখাতে চাচ্ছি। যে পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে, এদের প্রধান শক্তি স্তর বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে শক্তি স্তরগুলো আছে এগুলোকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরই অরবিট নামে পরিচিত। অরবিটাল নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। যে কথাটা তোমাদেরকে বলেছিলাম যে তুমি একটা রুমে আছো, এটা হচ্ছে কি অরবিট। তুমি ওই রুমের অত নাম্বার বেচের মাঝখানের সিটে বসে আছো, ওইটা কি অরবিটাল। অর্থাৎ ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থান এবং অবশ্যই ওইটা কি একটা ত্রিমাত্রিক স্থান। ওই অবস্থানটাকে বলা হবে কি অরবিটাল। এবং যেটা হচ্ছে তোমাকে পাওয়া যাবে জায়গা বা তোমার যেখানে থাকার কথা সেটা হচ্ছে কি অরবিট। অরবিটকে প্রকাশ করা হয় এন দিয়ে এবং অরবিটালকে বা উপশক্তি স্তরকে আমরা প্রকাশ করেছি এল দিয়ে। এখন তোমার কাজ হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। যথারীতি দলে বসে এই বিষয়গুলো তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। এক একটা অংশ পড়ার পরে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করবে। তো এটা তোমরা অনুসন্ধানী পাঠ বই নিশ্চয়ই তোমরা খুলে রেখেছো। আমরা অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি দেখো 87 নাম্বার পেজ সবাই খুলে নাও। এখান থেকে আমরা পড়ব পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি। 87 নাম্বার পেজ খুলে সবাই সামনে রাখো। তো এখন পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো নিচে বর্ণনা করা হলো। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে শুরু করবে। আরও সহজভাবে বলা যায়, আচ্ছা আমি আরও সহজভাবে বলি, আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমি উঠি তুমি উঠি যেই উঠি না কেন, আমরা কিন্তু লাফ দিয়ে টপ লেভেলের সিঁড়িতে চলে যেতে পারি না। কেউ যদি লাফিয়ে লাফিয়ে উঠে সেটা সম্পূর্ণই তার নিজস্ব বিষয়, বাট আসলে কিন্তু ওঠা যায় না। সিস্টেমেটিক্যালি আমাদের ওঠাও যদি আমরা চিন্তা করি, আমরা প্রথমে কিন্তু নিচের সিঁড়িতে পাড়া দিই, তারপরে ধীরে ধীরে কিন্তু আমরা উপরে উঠি। একইভাবে ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির স্তরে পাড়া দেয়, দেন সে কি করে উচ্চ শক্তির স্তরে গমন করতে থাকে। তো ইলেকট্রন বিন্যাসের নিয়মটা হচ্ছে, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির স্তর বা অরবিটাল পূর্ণ করবে, পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে শুরু করবে। আরও সহজভাবে বলা যায়, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি অপেক্ষাকৃত বেশি সেই অরবিটালে পরে প্রবেশ করবে। তাহলে দেখো আমরা এখন খুব চমৎকারভাবে শিখব যে এই যে আমরা এতক্ষণ পড়ে এসেছি 4s 4p 4d 4f অথবা 2s 2p অথবা 3s 3p 3d, এই যে এতগুলো অরবিটাল তার মধ্যে 3s বড় না 3p বড়, 4d বড় না 2s বড়, 2p বড় নাকি 3p বড়, এই বিষয়গুলো কিন্তু এখন আমরা ক্যালকুলেশন করে জানতে পারবো। আর আসলে আমাদেরকে জানতেই হবে, কারণ না হলে কিন্তু আমরা বলতে পারবো না যে ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাবে। আমাদের ক্যালকুলেশন করেই জানতে হবে যে কোনটা নিম্ন শক্তির স্তর, এবং ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির স্তরে যাবে, সেটাকে পূর্ণ করবে, দেন ইলেকট্রন উচ্চ শক্তির স্তরে যাবে।
এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটালের মধ্যে কোনটার শক্তি বেশি আর কোনটার শক্তি কম সেটা কিভাবে বোঝা যায়। ওই যে বললাম তার জন্য একটা ক্যালকুলেশন আছে। সেটি বোঝার জন্য অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান n এর মান এবং উপশক্তি স্তরের মানের যোগফল বের করতে হবে। যে অরবিটালে n প্লাস l এর মান কম তার শক্তি কম, আর যে অরবিটালে n প্লাস l এর মান বেশি সেই অরবিটালের শক্তিটাও কেমন হয়, বেশি হয়। উদাহরণস্বরূপ আমরা 3d ও 4s এই দুটি অরবিটালের মধ্যে কোনটির মান বেশি সেটা বের করে দেখতে পারি। দেখো 3d এর ক্ষেত্রে n এর মান এখানে কত আছে, 3, আর l এর মান কত আছে আমরা বলেছিলাম, আবার আমি এখানে একটু লিখে দিচ্ছি, আমি আগেই বলেছিলাম s p d f, s এর জন্য হবে 0, p এর জন্য হবে 1, d এর জন্য হবে 2, f এর জন্য হবে 3। তাহলে এখানে আমি যে d এর মান বসাবো, d এর জন্য l এর মানটা কত, দেখো d এর জন্য l এর মান হচ্ছে, l এর মান এগুলো সব ঠিক আছে, d এর জন্য l এর মানটা কত আছে 2, তাহলে 2 বসিয়ে দিলাম, 3 + 2 = 5। আবার 4s এর ক্ষেত্রে দেখো s এর জন্য l এর মানটা কত 0, তাহলে কি হয় 4 + 0 = 4। এখানে দেখা যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে 4s অরবিটাল তৃতীয় শক্তি স্তরে 3d অরবিটালের চেয়ে কম শক্তি সম্পন্ন। দেখো কি চমৎকার বিষয়টা, নাম্বারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 এর থেকে 4 বড়, কিন্তু যখন আমরা n প্লাস l ক্যালকুলেশন করছি তখন কিন্তু গিয়ে আমরা বুঝতে পারছি কি যে তৃতীয় শক্তি স্তরের থেকে চতুর্থ শক্তি স্তরের শক্তিমান কম, এবং যে শক্তি স্তরের শক্তিমান কম ইলেকট্রন তো আগে সেখানেই যাবে, সেটাকে পূর্ণ করে কোথায় আসবে, উচ্চ শক্তি স্তরে আসবে। যদিও 3s 3p 3d একই কাতারে, বাট 3dর যে শক্তিমান সেটা কিন্তু 4s এর থেকে বেশি। এখানে দেখা যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে 4s অরবিটাল তৃতীয় শক্তি স্তরে 3d অরবিটালের চেয়ে কম শক্তি সম্পন্ন, তাই নিয়ম অনুযায়ী ইলেকট্রন আগে অন্যান্য শক্তি স্তর পূর্ণ করার পর প্রথমে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপরে 3d অরবিটালে যাবে। এখনই কিন্তু আমরা ওই রহস্যের সমাধান করতে পারবো যেটা আমরা দেখে এসেছিলাম যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের 19তম 20তম এই ইলেকট্রনগুলো কিন্তু 3d ফিল আপ না করেই কোথায় চলে যাচ্ছিল, 4s এ চলে যাচ্ছিল। আমার মনে হয় তোমরা একটু একটু বুঝতে পারছো যে কেন তখন 3d ফিল আপ না করে 4s এ গিয়েছে, কারণ 3dতে তো অ্যাকচুয়ালি পরেই যাওয়ার কথা। এই জন্যই কিন্তু 18টা ইলেকট্রন থাকার সত্ত্বেও আমরা যখন আমাদের 9টা ইলেকট্রন রয়েছে আমরা কিন্তু 9টাই তৃতীয় শক্তি স্তরে দিয়ে দিতে পারতাম, কারণ তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা 18, বাট আমরা কি করেছি সেটাকে 8 এবং 1 করেছি, 8 এবং 2 করেছি। কেন করেছি, কারণ ইলেকট্রন আমার আগে কোথায় যাওয়ার কথা, আমার কিন্তু চতুর্থ শক্তি স্তরে যাওয়ার কথা। দেখো এখনই আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। n প্লাস l এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় তখন যে অরবিটালটিতে n এর মান কম সেই অরবিটালটির শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই ব্যাপারটা আরও খেয়াল করে দেখো, ওখানে ছিল 3d এবং 4s, ওইটাতে কি ছিল আমি আবার বলি, দেখো ওটাতে ছিল 3d এবং 4s, এর মধ্যে 3dর মান ছিল বড়, আর এখানে কিন্তু আছে 3d এবং 4p, এখানে কিন্তু দুটারই মান সমান। কিন্তু দেখো প্রধান শক্তি স্তর হিসেবে এটার মান কিন্তু বড়, এটার মান কম। যখন n প্লাস l এর মান সমান হয়ে যাবে তখন আমাদের মাথায় রাখতে হবে যার প্রধান শক্তি স্তরের মান কম সেটাতেই আগে কি করবে, ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে যদি আমি বলি 3d এবং 4s এর মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তোমাদের উত্তর হবে 4s। আবার যদি আমি বলি 3d এবং 4p এর মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তোমাদের উত্তর হবে কি বলো তোমরা, অবশ্যই 3dতে আগে প্রবেশ করবে, কারণ 3dতে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তরের মান কম, সেটা কত 3। তো কি বলেছে, অরবিটাল n প্লাস l এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় তখন যে অরবিটালটিতে n এর মান কম সেই অরবিটালটির শক্তি কম হবে এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। উদাহরণস্বরূপ 3d এবং 4p অরবিটাল দুটির কথা বিবেচনা করা যেতে পারে। 3d এবং 4p n প্লাস l, এখান থেকে আমরা কি পাচ্ছি 5 এবং 5। তো এখানে আমরা দেখতে পাবো কোনটাতে
ইলেকট্রন আগে যাবে। তো এখন দেখো এখানে দুটি অরবিটালে n+l এর মান 5, কিন্তু যেহেতু 3d অরবিটালের জন্য n এর মান 3 এবং 4p অরবিটালের জন্য n এর মান 4, তাই n এর মান কম হওয়ায় 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সব কয়টি অরবিটালকে তাদের শক্তি স্তরের মানের ক্রমানুসারে সাজাতে পারি। সেই ক্রমটা কিরকম হবে সেটাই এখন আমরা দেখব। দেখো ক্রমটা হচ্ছে সবচেয়ে ছোট কি 1s আর সবচেয়ে বড় কে 8s। অরবিটালের শক্তি ক্রমকে একটি রেখা দিয়ে পরস্পর সংযুক্ত করা হলে আমরা শক্তি ক্রমের প্যাটার্নটি দেখতে পাই। এই যে আমি এভাবে সাজিয়েছি, তোমরা এর মধ্যে যে কোনোটার ক্যালকুলেশন করতে পারো। আমি যে কোনো একটার ক্যালকুলেশন করে তোমাদের দেখাই। দেখো আমরা 5p এবং 4s নিয়ে ক্যালকুলেশন করি। 5pর ক্ষেত্রে n+l এর মান কত হবে? n+l এর মান হবে 5 প্লাস p এর জন্য কত 0 1 1, তাহলে কত হয় এখানে 6। আর 6s এর ক্ষেত্রে n+l এর মান কত হবে? 6, n এর মান 6, l এর মান হবে 0, তাহলে এখানে কি হবে 6। এই দুটো কিন্তু সমান, কিন্তু এখানে ছোট কে 5 ছোট 5p। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর সংখ্যা কার ছোট? 5-এর ছোট। কার থেকে? 6-এর থেকে। তাহলে আমরা কাকে ছোট অবস্থানে রাখবো? 5p কে ছোট অবস্থানে রাখবো, তারপরে আমরা 6s দিব। এভাবে তোমরা যে কোনোটার ক্যালকুলেশন করবে। এখন যেহেতু তোমরা ক্যালকুলেশনটা পারো, তোমরা দেখবে সবগুলাতেই কিন্তু এই জিনিসটা মেনটেন করে এই চার্টটা দেয়া হয়েছে। এখন দেখো আমরা জানি কোনো মৌলের জন্য আমরা জানি যে অরবিটাল বা উপশক্তি স্তরের সর্বোচ্চ দুইটি ইলেকট্রন p উপশক্তি স্তরে সর্বোচ্চ, তাহলে এখানে হবে s অরবিটাল বা উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন, p উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, d উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন এবং f উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। মনে আছে তোমাদের কি সূত্র দিয়ে বের করেছিলাম? 2 × 12 + 1 সূত্র দিয়ে কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা বের করেছিলাম। এখন দেখো কাজেই কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরের অরবিটাল থেকে শুরু করতে হবে এবং অরবিটালগুলোর সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে। অরবিটালটি পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রন বসানো শুরু করতে হবে। আমরা 2-1টা ইলেকট্রন বিন্যাস যখন প্র্যাকটিস করব তখন হয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা চিন্তা করো না, আমি এখনই আসছি সেটাতে। আগে আসো, আমি এই যে এতক্ষণ যে বললাম যে এই যে 1s 2s 2p যেটাকে তোমরা অ্যারো চিহ্ন গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে দেখলে, সেই জিনিসটা কি এখানে এঁকেছে দেখো। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। এখানে দেখো 5 6, এই যে n এর মান 6 তাই 6x 6p 6d, n এর মান 7 তাই 7s 7p, n এর মান 8 তাই 8s। এভাবে কিন্তু জিনিসটা আছে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে এটা একটু নিজে হাতে এঁকে দেখাতে চাচ্ছি। দেখো প্রথমে আছে 1s, তারপরে কি হবে 2s 2p। আমি তোমাদেরকে একটা মনে রাখার কৌশল বলি, একটা সংখ্যা না, তাহলে উপরে একটাই হবে। 2টা সংখ্যা, তাহলে 2s 2p। 3টা সংখ্যা, তাহলে হবে 3s 3p 3d। তাহলে 4 কয়টা সংখ্যা বলো? 4টা সংখ্যা, তাহলে কি হবে 4s 4p 4d 4f। এরপরে আবার ঠিক উল্টে যাবে, দেখো 5s, তাহলে কয়টা হওয়ার কথা? 5টা হওয়ার কথা না, কিন্তু এখানে 5টা হবে না, এখানে হবে 4টা। 5s 5p 5d 5f। এরপরে আসো 6s, এরপরে জাস্ট এই 5টার পরে এখানে যখন দেখো 4টার পরে যখন প্রথমে 1 2 3 4 হয়েছে, এখানে 5 থেকে আবার উল্টে দাও, এখানে তাহলে এখানে হয়েছে 4টা, তাহলে নিচে কয়টা হবে? 3টা। 6s
6p 6d। তাহলে এখানে এই লাইনে ছিল কয়টা, দুইটা, এখানেও কয়টা হবে, দুইটা, 7s 7p, উপরে ছিল একটা, নিচেও হবে একটা, 8s। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? এবং এটা অনেকটা কি হবে, এরকম ত্রিভুজের মতো একটা জিনিস যখন হবে তখন বুঝবে যে তোমরা ঠিক মতো এটাকে আঁকতে পেরেছ। আমি আবার তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে 1s, পরেরটা হচ্ছে 2s 2p, তারপরে 3s 3p 3d, তিনটাই তিনটা, চারটাই চারটা, 4s 4p 4d 4f, 5-এ এসে আবার চারটা হয়ে যাবে, 5s 5p 5d 5f, 6-এ এসে তিনটা, 6s 6p 6d, 7-এ এসে দুইটা, 7s 7p, 8-এ এসে একটা, 8s। এখন আমরা এটাকে জোড়ায় জোড়ায় কাটবো। দেখো 1s 2s এক জোড়া, 2p 3s 3p 4s এক জোড়া, এবার তিনটা মিলে এক জোড়া, 3d 4p 5s, 4d 5p 6s, এরপরে চারটা মিলে এক জোড়া, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। ঠিক আছে, আমরা কি করলাম, এটাকে জোড়ায় জোড়ায় কাটলাম। এখন আমরা এটাকে বইয়ের মতো করে ফেলি। দেখো বইয়ে কি করেছে, শুধু এই জিনিসটাকে এভাবে সংযোগ করে দিয়েছে। হয়ে গেল বইয়ের মতো। দেখো প্রথমে 1s কে কেটেছে, তারপরে 2s, তারপরে 2p 3s 3p 4s, তারপরে 3d 4p 5s, এরপরে আবার 4d 5p 6s, এরপরে 4f 5d 6p 7s, এরপরে 5f 6d 7p 8s। ঠিক আছে, এইভাবে আমাদের কি হবে, অরবিটালটাকে লিখতে হবে। তো এখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। ইলেকট্রনের বিন্যাসের আরও সহজবোধ্য করার জন্য প্রতিটি অরবিটালের প্রতীকের উপর সেই অরবিটালের কয়টি ইলেকট্রন রয়েছে সেটি লিখে রাখা হয়। উপরোক্ত নিয়ম অনুসারে নিম্নে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখানো হলো। তো ইলেকট্রন বিন্যাসের আগে আমি আবার একটু এই ছকটা এখানে এঁকে রাখতে চাই। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। দেখো সরি, এখানে আসলে একটু জায়গা কম, তাই আমি এটাকে এঁকে দেখাতে পারছি না। তোমরা এটা একটু খেয়াল করো, ঠিক আছে? দেখো 1s, আমার এখানে ইলেকট্রন ছিল কয়টা, 8টা। তাহলে প্রথমে আমার এখানে কোথায় যাবে, এটা অনুসারে 1 নম্বরে যাবে। ঠিক তো, 1 নম্বরে গেল। আমরা 1s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারবে, 2টা। কয়টা দিয়েছি, 2টা। ঠিক 1 এর পরেই দেখো ইলেকট্রন কোথায় যাবে, 2s এ। তাহলে 2s এ কয়টা যাবে, 2টা, সর্বোচ্চ 2টাই থাকতে পারে। এরপরে কোথায় যাবে, 2p, 2pতে কয়টা থাকতে পারে, সর্বোচ্চ 6টা। কিন্তু দেখো আমার ইলেকট্রন কয়টা হয়ে গেছে, 2 আর 2 4, 8 থেকে 4 বাদ গেলে কয়টা থাকে, আর 4টা বাদ থাকে। তাহলে সেটা আমার কোথায় যাবে, 2pতে চলে যাবে। তাহলে 2p4। আমি আরেকটা বলছি, ক্যালসিয়াম। ক্যালসিয়ামে আমার কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখো এখানেই কিন্তু 3p6 এর পরে আমার কোথায় যাওয়ার কথা ছিল, 3dতে যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। কেন যায়নি, কারণ আমি একটু আগে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে 3d অরবিটালের শক্তি কার থেকে কম, 4s এর থেকে কম।
থ্রিডির ক্ষেত্রে আমরা যে শক্তির মানটা পেয়েছিলাম n+l এর মান, সেটার মান ছিল 4s এর থেকে বেশি, যে কারণে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করেছে, 4s এ দুইটা ফিল আপ করেছে। দেন যদি আরো বেশি হতো, যেমন ধরো স্ক্যান্ডিনিয়ামে আছে 21টা, তা আমার এসে তো দুইটা থাকতে পারে, 4s এ দুইটা হয়ে গেছে, এখন এটা কোথায় যেতে পারবে, একটা অতিরিক্ত ইলেকট্রন আমার 3d তে চলে যাবে। এরপরে আবার d অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, 10টা থাকতে পারবে। যদি 10টা ইলেকট্রন কেউ ফিল আপ করতে পারে, তারপরে আবার সে কোথায় যাবে, 4p তে চলে যাবে। এবার দেখো, আমরা ইতোপূর্বে দেখেছিলাম পটাশিয়াম এবং ক্যালসিয়ামের তৃতীয় শক্তি স্তর n=3 অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তর n=4 এ ইলেকট্রন প্রবেশ করেছে। এখন তোমরা নিশ্চয়ই তার কারণটি বুঝতে পেরেছ। তৃতীয় শক্তি স্তর পূর্ণ করতে হলে ইলেকট্রনগুলোকে 3d অরবিটালে প্রবেশ করতে হবে, কিন্তু 3d অরবিটালের শক্তি 4s অরবিটালের শক্তি থেকে বেশি, তাই ইলেকট্রনগুলো 3d অরবিটাল অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরের 4s অরবিটালে প্রবেশ করেছে। আবার স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে যেটা একটু আগে দেখালাম, 4s2 ফিল আপ হয়ে গেছে, 20তম ইলেকট্রন 4s অরবিটাল পূর্ণ করে তারপরে তার যে অতিরিক্ত একটা ইলেকট্রন ছিল সেটা কোথায় চলে যাবে, 3d অরবিটালে চলে যাবে। তার 21তম ইলেকট্রনটি নিয়ে ফিরে এসেছে। স্ক্যান্ডিনিয়ামের মতোই আরেকটি উদাহরণ হচ্ছে আয়রন 26, সেটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। যদি একটি, এখন দেখো এই দুটোতেই কিন্তু একটু ত্রুটি ছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু দেখো 3 কে 3 এর পাশে না রেখে আগে 4 লিখেছি, তারপরে 3 লিখেছি। এটা আসলে তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য লেখা হয়েছে যে আগে ইলেকট্রন 4s এ যায়, ফিল আপ করে, দেন 3d তে যায়। বাট তোমরা লেখার সময় কিন্তু 3s 3p 3d কে আগে লিখবে, দেন 4s লিখবে। কিন্তু যখন তোমরা ইলেকট্রন বসাবে অবশ্যই আগে কিন্তু 4s এ বসিয়ে নিবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে যদি 20-এর অতিরিক্ত ইলেকট্রন হয়ে যায়, যখন d তে ইলেকট্রন চলে যাবে, মানে তোমাকে 3d এবং 4s দুটোই লিখতে হবে, তখন দেখা যায় যে তোমাদেরকে আমরা বলি যে আগে রাফে ইলেকট্রন বিন্যাসটা করে নিবে। যতদিন পর্যন্ত তোমরা হাতটা না পাকছে, মানে খুব ফ্লুয়েন্টলি ইলেকট্রন বিন্যাসটা না করতে পারছো, যদি তোমরা ওই সিকোয়েন্স মাথায় রেখে করতে যাও যে 3s 3p 3d বসিয়ে নিব, তাহলে দেখা যাবে কি যে 4s এ যে ইলেকট্রনটা যায় সেটা তোমরা ভুলেই যাবে। ধরো এখানে আর যে কয়টা লাগতো, ডিতে তো তোমার 10টা থাকতে পারে, তুমি যদি আগে 4s এ না বসো, তুমি কিন্তু এখানে 3d 8 লিখে ফেলবে, এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক। এই জন্য আমরা বলি যে যেহেতু লেখার সিস্টেম হচ্ছে 3 গুলাকে একসাথেই রাখতে হবে, আবার করার সিস্টেম হচ্ছে আমার 3d থেকে 4s এ আগে ইলেকট্রন যাবে, তাই 20-এর উপর ইলেকট্রন গেলে রাফে আগে ইলেকট্রন বিন্যাসটা করে দেন এটাকে ফ্রেশ করে তুলবে। তো যদি একটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবার আগের শক্তি স্তরে ফিরে আসে, তাই বোঝার প্রধান সুবিধার জন্য প্রধান শক্তি স্তর n, উপশক্তি স্তর বা অরবিটালকে পাশাপাশি লেখা হয়, ওই যেটা বললাম 3s 3p 3d। তাই স্ক্যান্ডিনিয়াম 21 এবং আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাসে সব কয়টি তৃতীয় উপশক্তি স্তর পাশাপাশি লিখে চতুর্থ শক্তি স্তরকে পরে লেখা হয়। দিস ইজ দ্য রাইট ওয়ে কিভাবে তোমাদেরকে লিখতে হবে সেটা, ঠিক আছে? আমার মনে হয় তোমরা সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তারপরও আমি তোমাদেরকে আর একটা ইলেকট্রন বিন্যাস এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ধরো আমি এখানে কোনটাকে করতে চাচ্ছি, সাপোজ তোমরা নাও আমি সোডিয়াম 11 এটাকে করতে চাচ্ছি। দেখো প্রথমে কোথায় গেছে, 1s এ যাবে, তাহলে 11টার মধ্যে প্রথমে হবে কি 1s, এসে কয়টা থাকতে পারে, 2টা দিয়ে দিলাম। তারপরে ইলেকট্রন দেখো অ্যারোটা কোন দিকে গেছে, ইলেকট্রন কার মধ্যে ঢুকেছে, 2s এর মধ্যে ঢুকেছে, 2s এ কয়টা যাবে, 2টা, 2s2, ইলেকট্রন কয়টা হয়েছে, 4টা, আমার ছিল কয়টা, 11টা, 11 থেকে 4টা গেলে কয়টা থাকে। এরপরে আসো আমার ইলেকট্রন কোথায় যাবে, এরপরে 2p তে যাবে, তাহলে গেল 2p, 2p দিয়ে গিয়ে কি হলো 2p6, এখন কয়টা হয়ে গেল, 6 আর 2 8 আর 2 10, থাকে কয়টা, একটা। এরপরে কোথায় যাবে, 3s এ যাবে, তাহলে এখানে কি হবে 3s1। যদি আরেকটা দেখাই তাহলে হচ্ছে ক্লোরিন 17, 1s2, প্রথমে 1s এ গেল, 2s2, 2p6, এখন দেখো 3s এ কয়টা হবে, 3s2, 3s এর পরে দেখো সার্কেলটা কোথায় ঘুরেছে, 3p, তাহলে কয়টা হবে 3p6, এরপরে কোথায় যাবে 4s, আর কি লাগে দেখো তো, 6 7 8 9 10 16 17 18, তাহলে আমার কি লাগছে না, 4s লাগছে না,
আবার এখানেও কি একটা ইলেকট্রন বেশি দিয়ে ফেলেছি, তাহলে 6 7 8 9 10 11 12 17 হতে আর কয়টা লাগে, 13 14 15 16 17 আর 5টা লাগে, তাহলে এখানে হবে কি 3p5। আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের লেকচারটা অত্যন্ত সুন্দরভাবে ধৈর্য ধরে শোনার জন্য। আমরা কিন্তু আজকে রসায়নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, ইলেকট্রন বিন্যাস, যেটা ছাড়া কিন্তু আমরা পরবর্তীতে কোনো যৌগ গঠন বা পর্যায় সারণীতে কোন মৌল কোথায় আছে, কোন অবস্থানে বসবে, তার গ্রুপ কত, পর্যায় কত, কিছুই কিন্তু আমরা বের করতে পারবো না। খুব ভালো করে ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা নিজেরা চর্চা করবে, যাতে পরবর্তীতে এইটা দিয়ে কোনো পর্যায় সারণীতে মৌল বের করতে বা কোনো কিছু করতেই যেন তোমাদের সমস্যা না হয়। ধন্যবাদ তোমাদের সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।